হত্যার পর তার মোবাইল সেটটি নিয়ে যায় দুর্বৃত্তরা। তখন সিমটিও বন্ধ পাওয়া যায়। তবে বেশ কিছুদিন ধরে মিতুর সিমে কল দিলেই তা ধরছেন অপরিচিত এক ব্যক্তি। তার সাথে কথাও বলেছেন মিতুর বাবা মা। তবে ওই ব্যক্তি নিজের পরিচয় দিতে রাজি হননি। অথচ বিষয়টি নিয়ে কোনো তোড়জোড় নেই পুলিশের। তাই প্রশ্ন উঠেছে তদন্ত কাজ নিয়েও। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুকে হত্যার পর থেকে খোঁজ মিলছিল না তার ব্যবহৃত মোবাইল ফোনটি। বন্ধ ছিল সিমটিও। মামলা তদন্তের স্বার্থে এই মোবাইল দরকার বলে জানিয়ে আসছিল পুলিশ। তবে হত্যার দীর্ঘ ৮ মাসেও মিতুর ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এর মধ্যে অবাক ব্যাপার হচ্ছে, মিতুর ব্যবহৃত সেই মোবাইলটি এখন সচল। তার স্বজনদের কাছ থেকে নম্বর নিশ্চিত হওয়ার পর এই ফোনে কল দিলে রিসিভ করেন এক ব্যক্তি। যদিও তার পরিচয় জানতে চাওয়ায় বিচ্ছিন্ন করে দেন সংযোগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? কে বলছেন? আমি এই ফোন নাম্বারটাতে করেছি আর কি। এই ফোন নাম্বারটা কার সেটা জানার জন্য। বিষয়টি স্বীকার করেন মিতুর বাবা মাও। তারা জানান, বেশ কিছুদিন ধরে সচল আছে নম্বরটি। কেবল তাই নয়, এই ফোন ব্যবহারকারীর সাথে একাধিকবার কথাও হয়েছে তাদের। ওই লোকটা বলছে আমি সিএনজি চালক, আমি মগবাজার আছি, আমবাগান আছি। আমি বলছি আমি মামা ডাকছি তাকে, মামা আপনি নাম্বার কোথায় পাইলেন? সে বলছে ওই কথাই যে আমি হাতের জিলে পাইছি। বলছি মামা আপনি জানেন আপনার বোন যে মারা গেছে, এ কথা কি আপনি জানেন? কি বলছেন? আমাকে আপনার বোন মারা গেছে আপনি জানেন না? কোনো কথা বললো না। প্রশ্ন উঠেছে, মৃত্যুর ফোন ব্যবহারকারী কে এই ব্যক্তি? আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ফোনটি উদ্ধারে এত সময় লাগছে? এটা অনেকদিন আগেকার কথা। এ বিষয়ে আমাদের টিম কাজ করছে এবং শুধু এখানেই নয়, আর অন্যান্য যারা আমাদের আইটি এক্সপার্ট আছে তাদের নিয়েও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনো ট্রেস হয়েছে মোবাইলটা, বা আরও কিছু আনুষঙ্গিক কিছু কাজ আছে। সেই কাজগুলো করার পরে হয়তো আমরা এই বিষয়ে আরো স্পষ্ট কথা বলতে পারবো। গেল ৫ জুন নগরী জিএসি এলাকায় খুন হন মাহমুদা মিতু। গেল প্রায় ৮ মাস ধরে রহস্য ঘেরা চাঞ্চল্যকর এই হত্যা ঘটনা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের দেওয়ান বাজারে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৪ জন। তাদের মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, আকস্মিক বিস্ফোরণটি কিভাবে ঘটেছে? তেমনি আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি। এখানে আমরা যেটি জানতে পেরেছি যে চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকার নিরাপদ আবাসিক এলাকায় একটি ৬ তলার একটি ভবন, যেটিকে মাদ্রাসা ভবন বলা হয়, সেই ভবনের তৃতীয় তলায় যে একটি সকালবেলা ভোর ৫টার দিকে একটি বিস্ফোরণ ঘটে এবং বিকট শব্দে সেই বিস্ফোরণের পরপরই এখানে এই ফ্ল্যাটটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং আপনি দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই ফ্ল্যাটের অধিকাংশই যে আগুন ধরে যায় এবং অনেক আসবাবপত্রতে আগুন ধরে যায় এবং বিভিন্ন যে দেয়াল এবং ঘরের যে দরজা জানালা সহ বিভিন্ন এলাকায় কিন্তু ভেঙে যায়। এবং আপনি জানেন যে এই বিস্ফোরণের কারণে কিন্তু এখানে যারা ছিল এই ভবনে যে ৪ জন ছিল, ৪ জনই অগ্নিদগ্ধ হয় এবং অগ্নিদগ্ধ হওয়ার পরে তাদেরকে মেডিকেল ভর্তি করা হয়। এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা আসলে বিষয়টি খতিয়ে দেখছেন এবং এই বিস্ফোরণের কারণে কিন্তু আশেপাশের যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোতে কিন্তু যে দরজা জানালা এবং অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আশেপাশের কয়েকজনকে তারা গুরুতর না হলেও তাদের ওখানেও কিছু আহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার এলাকাবাসী। তবে আমি একটু কথা বলতে চাইছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। এখানে ডিসি নর্থ আছেন, সাউথ আছেন, তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা কতটুকু কি জানতে পেরেছেন একটু যদি আমাদের একটু বলতেন। রাতে এখানে আগুন লাগে, আগুনের ঘটনা ফায়ার সার্ভিস আসছিল, পুলিশ আসছিল, আগুন নিভে যায়। কিন্তু সকালে আমরা অধিকতর পর্যবেক্ষণে দেখি যে এখানে এই দেয়ালটা ভেঙে গেছে, আরও কিছু বিষয় আছে। তো এখানে বড় ধরনের একটা বিস্ফোরণ, সেই বিস্ফোরণটা কি গ্যাসের সিলিন্ডার না অন্য কিছু, এটা আমরা এখন নিশ্চিত হতে পারি না। কারণ গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হলে বড় আকারে এরকম হয়। এবং এই যে ভিকটিম ৩ জন, তার মধ্যে একজন একটা মেয়ে, তার বয়স ১৫ মতো। সে বললো, আমি হাসপাতালে তার সাথে কথা বলছি, যে সে সকালবেলা রান্না করতে গেছিল। রান্না করতে যাওয়ার সময় অনেক সময় হয় কি, যদি আগে থেকে গ্যাস লিক হয়ে রুমের মধ্যে ট্রাপড অবস্থা থাকে,
তাহলে এই ধরনের ঘটনা ঘটতেও পারে। তো এটা আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই, আমরা সব ধরনের এক্সপার্টাইজ দিয়ে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি, এখনো বলার মতো কিছু নাই আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আসলে এই বিষয়টি খতিয়ে দেখছেন, এটা আসলে গ্যাস সিলিন্ডারের নাকি অন্য কোনো কিছু, সেটি তারা খতিয়ে দেখে বিস্তারিত আমাদেরকে হয়তো পরে জানাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তিম্মি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের দেওয়ান বাজারের ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রনি দত্ত। পেরিয়েছে 27 দিন, কিন্তু এখনো খোলেনি এমপি লিটন হত্যার রহস্যজট। নৃশংস এই ঘটনার কুশীলবরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশার ক্ষোভ বাড়ছে স্বজনদের। সময় যত গড়াচ্ছে তাদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। এরপরও পরিবারের সদস্য আর আওয়ামী লীগ নেতাদের প্রত্যাশা খুনিদের আইনের আওতায় আনা হবে। শান্তি ফিরিয়ে এনেছিল, মনে হয় এটাই ছিল ওর বড় অপরাধ যে ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং জট খোলেনি এমপি লিটন হত্যা রহস্যের, তাই সংসদ সদস্য থেকে শুরু করে ক্ষোভ ঝরেছে খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠেও। শান্তি ফিরিয়ে এনেছিল। হত্যার 27 দিন পেরিয়েছে, কিন্তু এখনো অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী। সন্দেহের তীর জামায়াত শিবিরের দিকে ছুড়লেও চিহ্নিত করা যায়নি খুনিদের। এ নিয়ে হতাশা ও ক্ষোভ বাড়ছে পরিবারের সদস্যদের মাঝে। গ্রামের মধ্যে ঢুকে এইভাবে মেরে চলে গেল, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি, তাহলে আমাদের একটা শান্তি। চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন প্রিয় স্বামীকে। হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় বিস্মিত এমপি লিটনের সহধর্মিণী। নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলা জুড়ে অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। যারা নিরাপত্তা দিবে তাকে, সে বাহিনীও সেখানে নাই, এই কথাটা কে জানালো? আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ জড়িত আছে এর সঙ্গে। 27 দিন হয়ে গেলে এই পর্যন্ত কোনো বিচার বা কোনো আসামি ধরা পড়লো না। আমরা চাই অতি তাড়াতাড়ি আসামি ধরা পড়ে। খুনি কেন ধরা পড়লো না, আমরা এটাই জানতে চাই এবং তার বিচার আমরা প্রকৃতভাবে তার বিচার চাই। আর মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, সঠিক পথেই চলছে তদন্ত কাজ। কে কাকে চিনেছে, কে কাকে চিনলো না, এগুলো আমাদের তদন্তের পাঠ আর কি। এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ যারা দেখছে সবাইকে আমরা জিজ্ঞাসা করছি। গত বছরের 31 ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতেই খুন হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। আশিক তামাল, চ্যানেল 24। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের পুনর্মিলনী উৎসব চলছে। ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মাইদুল ইসলাম রাসেল। রাসেল, ক্যাম্পাসে এখন কি কি আয়োজন চলছে? আপনি যেমনটি বলছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরে আজই প্রথম অর্থনীতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে। দীর্ঘ 26 বছর সম্পন্ন করে 27 বছরে পদার্পণ করছেন তারা, এই অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। তারা সেই 27 বছর উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী কিন্তু ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এখানে যারা সাবেক শিক্ষার্থী যারা ছিলেন, যারা এখন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তারা কিন্তু পরিবার পরিজন সন্তানাদি নিয়ে এখানে এসেছেন এবং তারা কিন্তু সেই অতীতের ফেলে যাওয়া স্মৃতিগুলো তারা কিন্তু আজকে এখানে এসে তারা মনে করছেন এবং অনেকে অনেকদিন পর সহপাঠীকে এবং যারা ছিলেন, তাদের শিক্ষার্থী যারা ছিলেন, তারা নিজেদেরকে দেখে কিন্তু তারা অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। আজকের এই মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। 11:30 থেকে একটি র্যালি হয়েছে। বিকেলে 2:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাজ উদ্দিন এখানে আজকের সেই আলোচনা সভায় এবং স্মৃতিচারণ অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। তাছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ যারা এই অর্থনীতি বিভাগের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা সকলেই কিন্তু আজকের এই প্রোগ্রামে থাকবেন। আগামীকালকে দিনব্যাপী থাকবে তারা নিজেদের আয়োজন। যারা এই অর্থনীতি বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে। আজকে রাতেও কিন্তু অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। একটি বিষয় হচ্ছে যে সকাল থেকেই কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য শিক্ষার্থী সাবেক এখানে, তারা কিন্তু খুব আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে এই পুনর্মিলনীকে উদযাপন করছেন। আপাতত এই ছিল। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদেরকে জানাচ্ছিলেন মাইদুল ইসলাম রাসেল। 10 মাসে উদ্ঘাটিত হয়নি তনু হত্যা রহস্য। ধীর গতিতে চলছে মামলার তদন্ত কাজ।
তাই শনাক্ত হয়নি হত্যাকারীর পরিচয়। চাঞ্চল্যকর হত্যা মামলাটির এমন অবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংস্কৃতিক কর্মী, নারী নেত্রী ও তনুর সহপাঠীরা। দ্রুতই হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। বোন হত্যার পর আমাদের পরিবারে যা একটা সমস্যা হয়েছে তার কিছু বলার মতো, প্রকাশ করার মতো। আমরা চাই দ্রুত যেমন হত্যাকারীকে গ্রেফতার করা হয়। এ ক্ষোভ বোন হত্যার বিচার না পাওয়া এক ভাইয়ের। তনু হত্যার বিচার চাইতে গিয়ে পরিবারটির উপর নেমে এসেছে নানা মহলের চাপ। তারপরও দমে যাননি তারা। বোন তো পাবো না, কিন্তু বিচারটা যেন পাই, এটাই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটাই দাবি। কিন্তু 10 মাস পার হয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে হত্যাকারীরা। তেমন অগ্রগতি নেই মামলার কার্যক্রমেও, যদিও একাধিকবার বদলেছে তদন্তকারী সংস্থা। আর গত বছরের 16 মে তনুর পোশাক পরীক্ষা করে মিলেছে 3 জনের ডিএনএ নমুনা। খুনি যত শক্তিশালী হোক, এই ধর্ষকরা যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং আমাদের প্রত্যাশা ছিল যে এটা একটা আমরা সুষ্ঠু বিচার পাবো, কিন্তু আসলে আমরা এখনো এটার কোনো কি ঘটতেছে, কি হচ্ছে এটা সম্পর্কে আমাদের কোনো তথ্য জানা নেই। তদন্ত কাজে এমন ধীর গতিতে ক্ষুব্ধ তনুর সহপাঠী ও কুমিল্লার মানুষ। দ্রুতই জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। ন্যায্য একটা দাবি হচ্ছে অবশ্যই হত্যাকাণ্ডের বিচারটি হোক এবং অবিলম্বে যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হোক। সকল ধরনের অন্যায়কে নির্মূল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে তৎপর করেছে, আমরা চাই সেই তৎপরতাই কাজে লাগাক। গত বছরের 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের আলীপুরে একটি কালভার্টের পাশে পাওয়া যায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ। এ ঘটনায় 21 মার্চ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন তনুর বাবা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিপু হত্যার কারণ নিয়ে এখনো অন্ধকারে পুলিশ। 3 মাসেও মেলেনি ভিসেরা প্রতিবেদন। এমন পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি সঠিক পথে এগুচ্ছে মামলার তদন্ত কাজ। একটি হত্যাকাণ্ড পাল্টে দিয়েছে মতিহারের সবুজ চত্বরের চিরচেনা দৃশ্যপট। ঘটেছে ছন্দপতন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার ঘটনায় বিচারের দাবিতে সহপাঠীরা ক্লাস ছেড়ে এখন রাজপথে। তাদের অভিযোগ, হত্যার 3 মাস পেরিয়ে গেলেও কোনো ক্লু পায়নি পুলিশ। আমরা জানতে চাই প্রশাসন কেন চুপ, কেন পুলিশের কাছে ফোন করলে ফোন কেটে দেওয়া হয়, কেন আমরা রেজাল্ট করেন স্যার হত্যারও বিচার পাইনি। মতিহার আর কতবার রঞ্জিত হবে? আমরা বিচার না পাওয়া পর্যন্ত বা এই তদন্তের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আসলে আমরা থাকব। হত্যার রহস্যজট না খোলা, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমি আসলে উদ্বিগ্ন এই কারণে যে আজ পর্যন্ত একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। কি কারণে যে পরের দিকে এতটা স্লো হয়ে গেছে, স্তিমিত হয়ে গেছে, এখন চরম হতাশ আমরা যে আসলে কি এটা উদ্ঘাটিত হবে, আমরা কি সেই হত্যার বিচার পাবো। লিপুর ময়নাতদন্ত কিংবা ভিসেরা প্রতিবেদন এখনো পুলিশের হাতে আসেনি। তবে হত্যার রহস্য উদ্ঘাটিত না হওয়ায় মামলাটি পুলিশ থেকে যাচ্ছে সিআইডিতে। মামলাটা নিবিড়ভাবে তদন্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে সিআইডিতে হস্তান্তরের নির্দেশনা এসেছে। এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে লিপুর রুমমেট মনিরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন। গেল 20 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের পাশে ট্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী। HRRM দেশ 24-এ একটা বিরতি।